সুপ্রিয় শ্রোতা, লক্ষ্মীজ স্টুডিওর ধারাবাহিক আয়োজনে আপনারা শুনছেন সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ থাকছে দেশে বিদেশের ত্রয়োবিংশতম পর্ব। 4 দিনের দিন আব্দুর রহমান তার দৈনিক বুলেটিনের এক বিশেষ সংস্করণ প্রকাশ করে খবর জানালো, বাচ্চা মাইল 10 হটে গিয়েছে। দিন 10 ভেতর শহরের স্কুল, কলেজ, আপিস, আদালত খুঁটল। আমানুল্লাহ দম ফেলবার ফুসরত পেলেন, কিন্তু বাচ্চাকে তাড়াতে পেরেও তিনি ভিতরে ভিতরে হার মেনেছেন। দেরেসির আইন নাকচ করে দেওয়া হয়েছে, মেয়ে স্কুল বন্ধ করা হয়েছে, আর রাস্তাঘাট থেকে ফ্রক ব্লাউজ সম্পূর্ণ অদৃশ্য হয়ে গিয়েছে। যেসব মেয়েরা এখন রাস্তায় বেরোন তারা পরেন সেই তাম্বু ধরনের বোরখা। হ্যাট পরার সাহস আর পুরুষ স্ত্রীলোক কারো নেই, হয় পাগড়ি নয় পশমের টুপি। যেসব স্কুল কলেজের ছাত্রেরা এই ডামাডোলের বাজারে পালিয়েছিল তাদের ধরে আনবার কোনো চেষ্টা করা হলো না, করার উপায়ও ছিল না, কারণ পুলিশের দল তখনও ফেরার আসামি। ধরবে কে? মৌলানা বললেন, সব শুদ্ধ মিলিয়ে দেখলে বলতে হবে ভালোই হয়েছে। আমানুল্লাহ যদি এ যাত্রা বেঁচে যান তবে বুঝতে পারবেন যে দেরেচি চাপানো, পর্দা তুলে দেওয়া আর বৃহস্পতিবারে ছুটির দিন করা এই অনুন্নত দেশের সবচেয়ে প্রয়োজনীয় সংস্কার নয়। বাকি রইল শিক্ষা বিস্তার আর শিল্প বাণিজ্যের প্রসার, এবং এ দুটোর বিরুদ্ধে এখনও কেউ কোনো আপত্তি তোলেনি। বিপদ কাটার পর আমানুল্লাহ যদি এই দুটো নিয়ে লেগে যান তবে আর সব আপনার থেকেই হয়ে যাবে। মীর আসলাম এসে বললেন, অবস্থা দেখে বিশেষ ভরসা পাওয়া যাচ্ছে না। সিনোয়ারিরা এখনো মারমুখ হয়ে আছে। আমানুল্লাহর সঙ্গে তাদের সন্ধির কথাবার্তা চলছে। তার ভিতরের দুটো শর্ত হচ্ছে তুর্কি থেকে কাবুলি মেয়ে ফিরিয়ে আনা আর রানী সুরাইয়াকে তালাক দেওয়া। রানী নাকি বিদেশে পরপুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করে মান ইজ্জত খুইয়ে এসেছেন। আমরা বললুম, সে কি কথা? সমস্ত পৃথিবীর কোথাও তো রানী সুরাইয়ার সম্বন্ধে এরকম বদনাম রটেনি। ভারতবর্ষের লোক পর্দা মানে, তারা পর্যন্ত রানী সুরাইয়ার প্রশংসা ভিন্ন নিন্দা করেননি। সিনোয়ারিরা এ আজগুবি খবর পেলে কোত্থেকে, আর রটাচ্ছে কোন লজ্জায়? মীর আসলাম বললেন, সিনোয়ারি মেয়েরা বিনা পর্দায় ক্ষেতের কাজ করে বটে, কিন্তু পরপুরুষের দিকে আর নয়নে তাকালেও তাদের কি অবস্থা হয় সে কথা সকলেই জানে, আমানুল্লাহও জানেন। তবে বলো দেখি, তিনি কোন বুদ্ধিতে সুরাইয়াকে বল নাচে নিয়ে গেলেন? জালালাবাদের মতো জঙ্গলি শহরেও 2-1খানা বিদেশি খবরের কাগজ আসে, তাতে ছবি বেরিয়েছে রানী পরপুরুষের গলা ধরে দাঁড়িয়ে আছেন। সমস্ত ব্যাপারটা যে কতদূর মারাত্মক আমানুল্লাহ এখনো ঠিক বুঝে উঠতে পারেননি। তার মা পেরেছেন। তিনি আমানুল্লাহকে পীড়াপিড়ি করছেন সুরাইয়াকে তালাক দেবার জন্য। রানীমার প্রতি আমার অগাধ ভক্তি। উল্লাসিত হয়ে বললুম, রানীমা ফের আসরে নেমেছেন? তাহলে আর ভাবনা নেই। সিনোয়ারি, খুগিয়ানি, বাচ্চা কাচ্চা সবাইকে তিনি 3 দিনের ভেতরে চাটনি বানিয়ে দেবেন। মীর আসলাম বললেন, কিন্তু আমানুল্লাহ তার উপদেশে কান দিচ্ছেন না। শুনে অত্যন্ত নিরাশ হলুম। মীর আসলাম যাবার সময় বললেন, তোমাকে একটা প্রাচীন ফার্সি প্রবাদ শিখিয়ে যাই। রাজ্য চালানো হচ্ছে সিংহের পিঠে সওয়ার হয়ে জীবন কাটানো। ভেবেচিন্তেই বললুম, জীবন কাটানো অর্থাৎ সে সিংহের পিঠ থেকে এক মুহূর্তের জন্য নামবার উপায় নেই। যতক্ষণ উপরে আছে সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু তোমাকেও অহরহ সজাগ থাকতে হবে। আমানুল্লাহ সন্ধির কথাবার্তা তুলেছেন, অর্থাৎ সিংহের পিঠ থেকে নেবে দুদণ্ড জিরোতে চান। সেটি হবার জন্যই সিনোয়ারি সিংহ এইবার আমানুল্লাহকে গিলে ফেলবে। আমি চুপ করে কিছুক্ষণ ভেবে বললুম, কিন্তু আমার মনে হয় প্রবাদটার জন্মভূমি এ দেশ নয়। ভারতবর্ষেই তখ্তকে সিংহাসন বলা হয়। আফগানিস্তানে কি সিংহ জানোয়ারটা আছে?
এমন সময় আব্দুর রহমান এসে খবর দিল পাশের বাড়ির কর্নেল এসেছেন দেখা করতে। যদিও প্রতিবেশী, তবু তার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়নি। খাতির যত্ন করে বসাতেই তিনি বললেন যে লড়াইয়ে যাবার পূর্বে আমাদের আশীর্বাদ কামনা ভিক্ষা করতে এসেছেন। মীর আসলাম তৎক্ষণাৎ হাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আমরা দুহাত তুলে আমেন আমেন বললুম। আব্দুর রহমান তামাক নিয়ে এসেছিল, সেও মাটিতে বসে প্রার্থনায় যোগ দিল। কর্নেল চলে গেলেন। মীর আসলাম বললেন, পাড়া প্রতিবেশীর আশীর্বাদ ও ক্ষমা ভিক্ষা করে যুদ্ধযাত্রা করা আফগানিস্তানের রেওয়াজ। আক্রমণের প্রথম ধাক্কায় বাচ্চা কাবুল শহরের উত্তর প্রান্তে শহর আড়ায় ঢুকতে পেরেছিল। সেখানে হবিবিয়া স্কুল, ডাকাত দলের অগ্রভাগ। বাংলা আগডম বাগডম ছড়ার তারাই অগ্রম বা ভ্যানগার্ড। স্কুলের হোস্টেলে প্রথম রাত কাটায়। বেশিরভাগ ছেলেই ভয়ে পালিয়েছিল। শুধু বাচ্চার জন্মস্থান কুহিস্তানের ছেলেরা দেশের ভাই শুকর মোহাম্মদের প্রতীক্ষায় আগুন জ্বেলে তৈরি হয়ে বসেছিল। ডাকাতরা হোস্টেলের চাল চর্বি দিয়ে পোলাও রাঁধে। স্কুলের বেঞ্চি টেবিল, স্টাইগনাস, ভলাস্টনের মোটা মোটা অভিধান, ছেলেদের ক্লাসের পাঠ্য বই খাতাপত্র দিয়ে উনুন জ্বালায়। তবে সবচেয়ে তারা নাকি পছন্দ করেছিল ক্যাম্বিস আর কাঠের তৈরি রোল করা মানচিত্র। আমানুল্লাহ কাফির, পুঁথিপত্র কাফিরি, চেয়ার টেবিলে কাফিরির সরঞ্জাম, এসব পুড়িয়ে নাকি তাদের পুণ্য সঞ্চয় হয়েছিল। ডাকাতেরও ধর্মজ্ঞান আছে। হোস্টেলের ছেলেরা যদিও কাফির আমানুল্লাহর তামিল পেয়ে কাফির হয়ে গিয়েছে, তবু তারা তাদের অভুক্ত রাখেনি। শুধু খাওয়ার সময় একটু অতিরিক্ত উৎসাহের চোটে তাদের পিঠে দু চারটে লাথি চাটি মেরেছিল। বাচ্চার দূর সম্পর্কের এক ভাগ্নে নাকি হোস্টেল বাসিন্দা ছিল। সে মামার হয়ে ফপর দালালি করেছে। তবে বাচ্চার পলায়নের সময় অবস্থাটা বিবেচনা করে কাফিরি তালিম ত্যাগ করে পালিয়ে গিয়ে গাজিত্ব লাভ করেছে। বাড়ি ফেরার সময় দেখলুম ছোট ছোট ছেলেরা রাস্তা থেকে বুলেটের খোসা কুড়োচ্ছে। খবর পেলুম ব্রিটিশ রাজদূত স্যার ফ্রান্সিস হ্যামফ্রিসেসের মতো কাবুল আর বিদেশিদের জন্য নিরাপদ নয়। তাই তিনি আমানুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তাদের এদেশ থেকে সরিয়ে ফেলবার বন্দোবস্ত করেছেন। আমানুল্লাহ সহজেই সম্মতি দিয়েছেন, কারণ তিনিও চাননি যে বিদেশিরা আফগানিস্তানের এই ঘরোয়া ব্যাপারে অনর্থক প্রাণ দেয়। কাবুল বাকি পৃথিবীর থেকে তখন সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে অ্যারোপ্লেনের বন্দোবস্ত করা হয়েছে। অ্যারোপ্লেন এলো, প্রথম মেয়েদের পালা। ফরাসি গেল, জার্মান গেল, ইতালিও গেল, পোল গেল। এক কথায় দুনিয়ার অনেক জাতের অনেক স্ত্রীলোক গেল, শুধু ভারতীয় মেয়েদের কথা কেউ শুধালো না। অ্যারোপ্লেনগুলো ভারতীয় অর্থে কেনা, পাইলটরা ভারতীয় তনখা খায়, অথচ সবচেয়ে বিপন্ন ভারতীয় মেয়েরাই। অন্যান্য স্ত্রীলোকেরা আপন আপন লিগেশনের আশ্রয়ে ছিল, কিন্তু ভারতীয়দের দেখে কে? প্রফেসর, দোকানদার, ড্রাইভারের বউকে ব্রিটিশ লিগেশনে স্থান দিলে স্যার ফ্রান্সিস বিদেশি সমাজে মুখ দেখাবেন কি করে? বামুনের জাত গেলে প্রায়শ্চিত্ত আছে, কিন্তু আর মুসলমানদের তো জাত যায় না। কিন্তু ইংরেজের জাতিভেদ বড় ভয়ঙ্কর জিনিস। তার দেশের যেরকম কাগজে কলমে লেখা আইনে বাঁধা কনস্টিটিউশন নেই, ঠিক তেমনি তার জাতিভেদ প্রথা কোনো বাইবেল প্রেয়ার বুকে লিপিবদ্ধ করা হয়নি। অথচ সে জাতিভেদ রবীন্দ্রনাথের ভূতের কানমলার মতো। সে কানমলা না যায় ছাড়ানো, তার থেকে না যায় পালানো। তার বিরুদ্ধে না চলে নালিশ, তার সম্বন্ধে না আছে বিচার। দর্শন অঙ্কশাস্ত্রে সুপণ্ডিত হন, মার্কসিজমের দিগ্বিজয়ী কৌটিল্যই হন, অথবা কয়লার খনির মজুরি হন, এই কানমলা স্বীকার করে হাউস অব লর্ডসে না পৌঁছানো পর্যন্ত দর্শন মিথ্যা, মার্কসিজম ভুল, শ্রমিক সংঘের দেওয়া সম্মান ভণ্ডুল। যে এই কানমলা স্বীকার করে না, ইংরেজের কাছে সে আধ পাগল। তার নাম বার্নার্ড শ। বাড়াবাড়ি করছি? মোটেই না। ধান ভানতে শিবের গীত? তাও নয়।
বিপ্লব, বিদ্রোহ, রক্তপাত, রাজহানি মাত্রই রুদ্রের তাণ্ডব নৃত্য। এতক্ষণ সে কথাই হচ্ছিল, এখন তার নন্দীভৃঙ্গি সংবাদের পালা। ইংরেজের এই আভিজাত্য, এই স্নাবারি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ব্রিটিশ রাজদূতের মনোবৃত্তিক যুক্তিতর্ক অর্থ করা যায় না। ব্রিটিশ লিগেশনের যা আকার, তাতে কাবুলের বাদবাকি সবকটা রাজদূতাবাস অনায়াসে ঢুকে যেতে পারে। একখানা ছোটোখাটো শহর বললেও অত্যুক্তি হয় না। নিজের জলের কল, ইলেকট্রিক পাওয়ার হাউস, এমনকি ফায়ার ব্রিগেড পর্যন্ত মজুদ। শীতকালে সাহেব সুবোদের খেলাধুলার জন্য চা বাগানের পাতা শুকাবার ঘরের মতো যে প্রকাণ্ড বাড়ি থাকে, তারই ভেতরে সমস্ত ভারতীয় আশ্রয় প্রার্থীর জায়গা হতে পারত। আহারাদি, ব্রিটিশ লিগেশন কাবুল থেকে পালিয়ে আসার সময় যে টিনের খাদ্য ফেলে এসেছিল, তাই দিয়ে মেয়েদের পাক্কা 6 মাস চলে যেতে পারত। ফ্রেঞ্চ লিগেশনের যে মিনিস্টারকে বেনোয়া সাহেব রসিকতা করে মিনিস্টার অব দ্য ফ্রেঞ্চ নিগেশন বলতেন, তিনি পর্যন্ত আশ্রয়প্রার্থী ফরাসিদের মন চাঙ্গা করার জন্য ভাণ্ডার উজাড় করে শ্যাম্পেন খাইয়েছিলেন। ডাক্তার আসে না, অন্ন জুটছে না, পথ্যের অভাব, দায় নেই, আসন্ন প্রসবার আশ্রয় জুটছে না, তাকে ফেলে রেখে ভারতীয় পয়সায় কেনা হাওয়াই জাহাজ ভারতবর্ষে যাচ্ছে ইংরেজ, ফরাসি, জার্মান সকল জাতের মেম সাহেবদের নিয়ে। হে দ্রৌপদী শরণ, চক্রধারণ, এ দ্রৌপদী যে অন্তঃসত্ত্বা। উত্তর দিক থেকে কাবুল শহর আক্রমণ করতে হলে ব্রিটিশ রাজদূতাবাস অতিক্রম করে আরও 1 মাইল ফাঁকা জায়গা পেরোতে হয়। বাচ্চা তাই করে শহর আর হোস্টেলে পৌঁছেছিল। সুবে আফগানিস্তান জানে, সে সময় পাকা 4 দিন ব্রিটিশ রাজদূতাবাস তথা মহামান্য স্যার ফ্রান্সিসের জীবন বাচ্চার হাতের তেলোই পুঁটি মাছের মতো 1 গণ্ডূষ জলে খাবি খাচ্ছিল। বাচ্চা ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে লিগেশনকে কচু কাটা করতে পারত। একটু ঔদাসীন্য দেখালেই তার উদ্গ্রীব সঙ্গীরা সবাইকে কতল করে বাদশাহী লুট পেত। কিন্তু জলকঙ্কর বাহির তস্কর পুত্র অভিজাত তনয়ের প্রাণ দান করল। তবু দস্যুদত্ত করুণালব্ধ সে প্রাণ বিপন্না নারীর দুঃখে বিগলিত হল না। গল্প শুনেছি, জর্জ ওয়াশিংটন নাকি তার নাতিকে নিয়ে ঘোড়ায় চড়ে বেড়াতে বেরিয়েছিলেন। পথে এক নিগ্রো হ্যাট তুলে দুজনকে নমস্কার করল। ওয়াশিংটন হ্যাট তুলে প্রতি নমস্কার করলেন, কিন্তু নাতি নিগ্রোকে তাচ্ছিল্য করে নমস্কার গ্রহণ করল না। জর্জ ওয়াশিংটন নাতিকে বললেন, নগণ্য নিগ্রো তোমাকে ভদ্রতায় হার মানালো। দয়া দাক্ষিণ্যে, করুণা ধর্মে মহামান্য সম্রাটের অতিমান্য প্রতিভু হিজ এক্সেলেন্সি লেফটেন্যান্ট কর্নেল স্যার ফ্রান্সিসকে হার মানালো ডাকুর বাচ্চা। চিরকুট পেলুম, নেমিদব লিখেছেন রাশান এম্বাসিতে যেতে। এরকম চিঠি আর কখনো পায়নি, কারণ কোনো কিছুর দরকার হলে তিনি নিজেই আমার বাড়িতে উপস্থিত হতেন। চেহারা দেখেই বুঝলুম কিছু একটা হয়েছে। দূরের গলাতেই বললুম, কি হয়েছে বলুন। দেমিদব কোনো উত্তর না দিয়ে আমাকে ঘরে এনে বসালেন। মুখোমুখি হয়ে বসে 2 হাত 2 জানুর উপর রেখে সোজা মুখের দিকে তাকিয়ে বললেন, বলসব মারা গিয়েছেন। আমি বললুম, কি? দেমিদব বললেন, আপনি জানতেন যে বিদ্রোহ আরম্ভ হতেই বলসব নিজের থেকে আমানুল্লাহর কাছে উপস্থিত হয়ে বাচ্চায়ে সকাওয়ের দলের উপর এরোপ্লেন থেকে বোমা ফেলার প্রস্তাব করেন কাল বিকেলে। আমি ভাবছি বলসব কিছুতেই মরতে পারে না। অবিশ্বাস্য। কাল বিকেলে অন্য দিনের মতো বোমা ফেলে এসে অ্যাম্বাসির ক্লাব ঘরে দাবা খেলতে বসেছিলেন। ব্রিসেসের পকেটে ছোট্ট একটা পিস্তল ছিল। বাঁ হাত দিয়ে ঘুঁটি চালাচ্ছিলেন, ডান হাত পকেটে রেখে পিস্তলের ঘোড়াটা নিয়ে খেলা করছিলেন। জানেন তো বলসবের স্বভাব, কিছু একটা নাড়াচাড়া না করে বসতে পারতেন না। হঠাৎ ট্রিগারে একটু বেশি চাপ পড়াতেই গুলি পেটের ভেতর দিয়ে হৃৎপিণ্ডের কাজ পর্যন্ত চলে যায়। ঘণ্টা 6 বেঁচে ছিলেন। ডাক্তার কিছু করতে পারলেন না।
আমার তখনও কিছুতেই বিশ্বাস হচ্ছে না বলশপের মতো বটগাছ কি করে বিনা ঝড়ে পড়ে যেতে পারে। এত লড়াই লড়ে, এত জখম কাটিয়ে উঠে শেষে নিজের হাতে। দেমিদব বললেন, আপনার খুব লাগবে আমি জানতুম, তাই সংক্ষেপে বললুম, আর যদি কিছু জানতে চান? আমি বললুম, না। চলুন, দেখতে যাবেন? আমি বললুম, না। বাড়ি যাবার জন্যই উঠলুম। মাদাম তাড়াতাড়ি আমার সামনে পথ বন্ধ করে বললেন, এখানে খেয়ে যান। মরা দরজা দিয়ে বাড়িতে ঢোকাতে যতক্ষণ সময় লাগলো ততক্ষণ গলার পরে গলা সে আর্তনাদে যোগ দিতে লাগলো। চিৎকারে মানুষের বেদনা যেন সপ্তম স্বর্গে ভগবানের পায়ের কাছে পৌঁছতে চাইছে। কান্না যেন হঠাৎ কেউ গলা টিপে বন্ধ করে দিল। মরা বাড়িতে ঢোকানো হয়েছে, দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই নিস্তব্ধতা তখন যেন আমাকে কান্নার চেয়ে আরো বেশি অভিভূত করে ফেলল। আমি ছুটে গিয়ে মৌলানার ঘরে ঢুকলুম। আব্দুর রহমান এসে খবর দিল, কর্নেল লড়াইয়ে মারা গিয়েছেন। মৌলানা দুহাত তুলে দোয়া পড়তে আরম্ভ করলেন। আব্দুর রহমান আর আমি যোগ দিলুম। দোয়া শেষে মৌলানা বললেন, লড়াইয়ে যাওয়ার আগে কর্নেল আমাদের দোয়া মাংতে এসেছিলেন। আমাদের উপর এখন তার হক আছে। তারপর মৌলানা অজু করে কোরআন শরীফ পড়তে আরম্ভ করলেন। দুপুরবেলা মৌলানার ঘরে গিয়ে দেখি কোরআন পড়ে পড়ে তার চেহারাটা অনেকটা শান্ত হয়ে গিয়েছে। আসন্ন প্রসবা স্ত্রীর বিরহ ও তার সম্বন্ধে দুশ্চিন্তা মন থেকে কেটে গিয়েছে। কর্নেলের প্রতি আমার মনে শ্রদ্ধা জাগল। কোনো কোনো মানুষ মরে গিয়েও অন্যের মনে শান্তির উপলক্ষ হয়ে যান, কিন্তু আমার মনে খেদও রইল। যে মানুষটিকে 5 মিনিটের জন্য চিনেছিলুম, তার মৃত্যুতে মনে হলো যেন একটি শিশু সন্তান অকালে মারা গেল। আমাদের পরিচয় তার পূর্ণতা পেল না। আফগান প্রবাদ। বাপ মা যখন গদগদ হয়ে বলেন, আমাদের ছেলে বড় হচ্ছে, তখন এ কথা ভাবেন না যে ছেলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারাও গোরের দিকে এগিয়ে চলেছেন। আমানুল্লাহ শুধু তার প্রিয় সংস্কার কর্মের দিকেই নজর রেখেছিলেন। লক্ষ্য করেননি যে সঙ্গে সঙ্গে তার রাজত্বের দিনও ফুরিয়ে আসছে। কিন্তু শুধু আমানুল্লাহকে দোষ দিয়ে লাভ নেই। তার উজির নাজির সঙ্গী সাথীও রাস্তার আর 5 জন বাচ্চার পালিয়ে যাওয়াতে অনেকটা আশ্বস্ত হয়ে দৈনন্দিন জীবনে ফিরে যাবার চেষ্টাতে ছিল। বাচ্চার আক্রমণের ঠিক 1 মাস পরে জানুয়ারির কঠোর শীতের মাঝামাঝি একদিন শরীর খারাপ ছিল বলে লেপমুড়ি দিয়ে শুয়ে আছি। এমন সময় এক পাঞ্জাবি অধ্যাপক এলেন দেখা করতে। শহর তখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। দিনের বেলা চলাফেরা করাতে বিশেষ বিপদ নেই। জিজ্ঞেস করলেন, খবর শুনেছেন? আমি শুধালুম, কি খবর? বললেন, তাহলে জানেন না, শুনুন। এরকম খবর আফগানিস্তানের মতো দেশেও রোজ রোজ শোনা যায় না। ভোরবেলা চাকর বলল, রাজপ্রাসাদে কিছু একটা হচ্ছে। শহরের বহু লোক সেদিকে যাচ্ছে। গিয়ে দেখি প্রাসাদে আফগানিস্তানের সব উজির, তাদের সহকারী, ফৌজের বড় বড় অফিসার এবং শহরের কয়েকজন মাতব্বর ব্যক্তিও উপস্থিত। সকলের মাঝখানে মুইনুস সুলতানে, ইনায়েতুল্লাহ খান ও তার বড় ছেলে দাঁড়িয়ে আছেন। কিন্তু আশ্চর্য হয়ে দেখি যে শহরের এত বড় মজলিসের মাঝখানে আমানুল্লাহ নেই। কাউকে জিজ্ঞেস করার আগেই এক ভদ্রলোক, খুব সম্ভব রইস ই শুরাই, প্রেসিডেন্ট অব দ্য কাউন্সিল হবেন, একখানা ফরমান পড়তে আরম্ভ করলেন। দূরে ছিলুম বলে সব কথা স্পষ্ট শুনতে পাইনি, কিন্তু শেষের কথাগুলো পাঠক বেশ জোর দিয়ে চেঁচিয়ে পড়লেন বলে সন্দেহের কোনো অবকাশ রইল না। আমানুল্লাহ সিংহাসন ত্যাগ করেছেন ও বড় ভাই মুইনুস সুলতানে ইনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করেছেন। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলুম, হঠাৎ কেন, কি হয়েছে? শুনুন। ফরমান পড়া শেষ হলে কাবুলের এক মাতব্বর ব্যক্তি আফগানিস্তানের পক্ষ থেকে ইনায়েতুল্লাহকে সিংহাসন গ্রহণ করতে অনুরোধ করলেন। তখন ইনায়েতুল্লাহ অত্যন্ত শান্ত এবং নির্জীব কণ্ঠে যা বললেন
তার অর্থ মোটামুটি এই দাঁড়ায় যে তিনি কখনো সিংহাসনের লোভ করেননি। 10 বৎসর পূর্বে যখন নসরুল্লাহ আমানুল্লাহর রাজ্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হয়, তখন তিনি অযথা রক্তক্ষয়ের সম্ভাবনা দেখে আপন অধিকার ত্যাগ করেছিলেন। অধ্যাপক দম নিয়ে বললেন, তারপর ইনায়েতুল্লাহ যা বললেন সে অত্যন্ত খাঁটি কথা। বললেন, দেশের লোকের মঙ্গল চিন্তা করেই আমি একদিন ন্যায্য সিংহাসন গ্রহণ করিনি। আর যদি দেশের লোক মনে করেন যে আমি সিংহাসন গ্রহণ করলে দেশের মঙ্গল হবে, তবে আমি শুধু সেই কারণেই সিংহাসন গ্রহণ করতে রাজি আছি। আমি বললুম, কিন্তু আমানুল্লাহ? অধ্যাপক বললেন, তখন খবর নিয়ে শুনলুম আমানুল্লাহর ফৌজ কাল রাত্রে লড়াই হেরে গিয়ে পালিয়েছে। খবর ভোরের দিকে আমানুল্লাহর কাছে পৌঁছায়। তিনি তৎক্ষণাৎ ইনায়েতুল্লাহকে ডেকে সিংহাসন নিতে আদেশ করেন। ইনায়েত নাকি অবস্থাটা বুঝে প্রথমটায় রাজি হননি। তখন নাকি আমানুল্লাহ তাকে পিস্তল তুলে ভয় দেখালে পরে তিনি রাজি হন। আমানুল্লাহ ভোরের দিকে মোটরে করে কান্দাহারে রওনা হয়েছেন। যাবার সময় ইনায়েতুল্লাহকে আশ্বাস দিয়ে গিয়েছেন, পিতৃপিতামহের দুররানি ভূমি কান্দাহার তাকে নিরাশ করবে না। তিনি শীঘ্রই ইনায়েতুল্লাহকে সাহায্য করার জন্য সৈন্য নিয়ে উপস্থিত হবেন। আমানুল্লাহ তাহলে শেষ পর্যন্ত পালালেন? চুপ করে অবস্থাটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে লাগলুম। অধ্যাপক হেসে বললেন, আপনি তো টেনিস খেলায় ইনায়েতুল্লাহর পার্টনার হন। শুনেছি তিনি তার বিরাট বপু নাড়াচাড়া করতে পারেন না বলে আপনি কোর্টের 12 আনা জমি সামলান। এইবার আপনি আফগানিস্তানের 12 আনা না হোক, অন্তত 2-4 আনা চেয়ে নিন। আমি বললুম, তা তো বটেই, কিন্তু বাচ্চার বুলেটের অন্তত 2-4 আনা ঠেকাবার ভার তাহলে আমার উপর পড়বে না তো? অধ্যাপক বললেন, তবা তবা, বাচ্চা এখন আর লড়বে কেন বলুন? তার কাছে ইত্যবসরে শোরবাজারের হজরত আর সর্দার উসমান খান ইনায়েতুল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে গেছে যে কাফির আমানুল্লাহ যখন সিংহাসন ত্যাগ করে পালিয়েছে, তখন আর যুদ্ধ বিগ্রহ করার কোনো অর্থ হয় না। বাচ্চা যেন বাড়ি ফিরে যান। তার সঙ্গে ইনায়েতুল্লাহর কোনো শত্রুতা নেই। অধ্যাপক চলে গেলে পর আমি বাড়ি থেকে বেরিয়ে আর্কের দিকে চললুম। এবারে শহরের দৃশ্য আরও অদ্ভুত। বাচ্চার প্রথম ধাক্কার পর তবু কাবুল শহরে রাজা ছিলেন। তিনি দুর্বল না সবল সাধারণ লোকে তা জানত না বলে রাজদণ্ডের মর্যাদা তখনও কিছু কিছু ছিল। কিন্তু এখন যেন আকাশে বাতাসে অরাজকতার বিজয় লাঞ্ছন অঙ্কিত। যারা রাস্তা দিয়ে চলেছে তারা স্পষ্টত কাবুল বাসিন্দা নয়। তাদের চোখে মুখে হত্যা লুণ্ঠনের প্রতীক্ষা আর ডুক্কায়িত নয়। এরা সব দল বেঁধে চলেছে। কেউ কোথাও একবার আরম্ভ করলে এদের আর ঠেকানো যাবে না। ঘণ্টাখানেক ঘোরাঘুরি করলুম, কিন্তু একটি মাত্র পরিচিত লোককেও দেখতে পেলুম না। তখন ভালো করে লক্ষ্য করলুম যে প্রায় সবাই দল বেঁধে চলেছে। ভিখারি আতুর ছাড়া একলা একলি আর কেউ বেরোয়নি। খাঁটি খবর দিতে পারে এমন একটি লোক পেলুম না। আভাসে আন্দাজে বুঝলুম ইনায়েতুল্লাহ আর্কের ভেতর আশ্রয় নিয়ে দুর্গ বন্ধ করেছেন। আমানুল্লাহর কি পরিমাণ সৈন্য ইনায়েতুল্লাহর বশ্যতা স্বীকার করে দুর্গের ভেতরে আছে তার কোনো সন্ধান পেলুম না। দোস্ত মোহাম্মদ আমানুল্লাহর হয়ে লড়তে গিয়েছে জানতুম, তাই 1 মাস ধরে তার বাড়ি বন্ধ ছিল। ভাবলুম এবার হয়তো ফিরেছেন, কিন্তু সেখানে গিয়েও নিরাশ হতে হলো। বাড়ি ফিরিয়ে দেখি মৌলানা তখনও আসেননি। তাই পাকাপাকি খবরের সন্ধানে মীর আসলামের বাড়ি গেলুম। বুড়ো আবার সেই পুরনো কথা দিয়ে আরম্ভ করলেন, যখন কোনো দরকার নেই তখন ওই বিপজ্জনক অবস্থায় ঘোরাঘুরি করি কেন? আমি বললুম, সামলে কথা বলবেন স্যার। জানেন বাদশাহ আমার পার্টনার, চারটিখানি কথা নয়। আপনার কি চাই বলুন, যা দরকার বাদশাহকে বলে করিয়ে দেব। মীর আসলাম অনেকক্ষণ ধরে হাসলেন। তারপর বললেন, ফার্সিতে একটি প্রবাদ আছে জানো, রাজত্ব বধূরে যেই করে আলিঙ্গন, তীক্ষ্ণধার অসি পরে সে দেয় চুম্বন। কিন্তু তোমার বাদশাহ অদ্ভুত। সাধারণ বাদশাহ কামান বন্দুক চালিয়ে অন্ততপক্ষে পিস্তলের ভয় দেখিয়ে সিংহাসন দখল করে। তোমার বাদশাহ ইনায়েতুল্লাহ পিস্তলের ভয়ে পেয়ে
কাঁপতে কাঁপতে সিংহাসনের উপরে গিয়ে বসলেন। আমি বললুম, কিন্তু দেখুন, শেষ পর্যন্ত সিংহাসনে যার হক ছিল তিনিই বাদশাহ হলেন। কাবুলের লোকজন তো আর ভুলে যায়নি যে ইনায়েতুল্লাহ শহীদ বাদশাহ হবিবুল্লাহর বড় ছেলে। মীর আসলাম বললেন, সে কথা ঠিক, কিন্তু হকের মাল এত দেরিতে পৌঁছেছে যে এখন সে মালের উপর আর 5 জনের নজর পড়ে গিয়েছে। শুনেছ বোধহয় শোরবাজারের হজরত বাচ্চাকে ফেরাতে গিয়েছেন। তোমার কি মনে হয়? আমি বললুম, ইনায়েতুল্লাহ তো আর কাফির নন, বাচ্চা ফিরে যাবে। মীর আসলাম বললেন, শোরবাজারের হজরতকে চেনো না, তাই এই কথাটা বললে। তিনি আফগানিস্তানের সবচেয়ে বড় মোল্লা। আমানুল্লাহ বিদ্রোহের গোড়ার দিকেই তাকে জেলে পুরেছিলেন, সাহস সঞ্চয় করে ফাঁসি দিতে পারেননি। আজ শোরবাজার স্বাধীন, কিন্তু ইনায়েতুল্লাহ বাদশাহ হলে তার কি লাভ? আজ না হয় তিনি বিপদে পড়ে শোরবাজারের হাতে পায়ে ধরে তাকে দূত করে পাঠিয়েছিলেন, কিন্তু বাচ্চা যদি ফিরে যায় তবে 2 দিন বাদে তার শক্তি বাড়বে। সিংহাসনে কায়েম হয়ে বসার পর তিনি আর শোরবাজারের দিকে ফিরেও তাকাবেন না। রাজার ছেলে রাজা হলেন, তিনি রাজত্ব চালাতে জানেন। শোরবাজারকে দিয়ে তার কি প্রয়োজন? পক্ষান্তরে বাচ্চা যদি ইনায়েতুল্লাহকে তাড়িয়ে দিয়ে রাজা হতে পারে তবে তাতে শোরবাজারের লাভ। বাচ্চা ডাকাত, সে রাজ্য চালানোর কি জানে? যে মোল্লাদের উৎসাহে বাচ্চা আজ লড়ছে, সেই মোল্লাদের মুকুটমণি শোরবাজার তখন রাজ্যের কর্ণধার হবেন। কিন্তু তারও যে বড় কারণ রয়েছে, বাচ্চা কেন ফিরবে না? তার যেসব সঙ্গী সাথী এই 1 মাস ধরে বরফের উপর কখনো দাঁড়িয়ে কখনো শুয়ে লড়ল, বাচ্চা তাদের শুধু হাতে বাড়ি ফেরাবে কি করে? কাবুল লুটের লালসা দেখিয়েই তো বাচ্চা তাদের আপন ঝান্ডার তলায় জড়ো করেছে। আমি বললুম, বাহ, আপনিই তো সেদিন বললেন বাচ্চা মহল্লা সর্দারদের কথা দিয়েছে যে কাবুলেরা যদি আমানুল্লাহর হয়ে না লড়ে তবে সে কাবুল লুট করবে না। মীর আসলাম বললেন, এরই নাম রাজনীতি। ইংরেজ যেরকম লড়াইয়ের সময় আরবদের বলল তাদের প্যালেস্টাইন দেবে, ইহুদিদের বলল তাদেরও দেবে। বাড়ি ফিরে এসে দেখি পাঞ্জাবি অধ্যাপকরা দল বেঁধে মৌলানাকে বাড়ি পৌঁছে দিতে এসে আড্ডা জমিয়েছেন। আমাকে নিয়ে অনেক অনেক হাসি ঠাট্টা করলেন। কেউ বললেন, দাদা, আমার 6 মাসের ছুটির প্রয়োজন। কেউ বললেন 5 বছর ধরে প্রমোশন পায়নি, বাদশাহকে সেই কথাটা স্মরণ করিয়ে দেবেন। মৌলানা আমার হয়ে উত্তর দিয়ে বললেন, স্বপ্নেই যদি পোলাও খাবেন তবে ঘি ঢালতে কঞ্জুসি করছেন কেন? যা চাইবার দরাজ দিলে চেয়ে নিন। দেখলুম এদের সকলেরই বিশ্বাস বাচ্চা শুধু হাতে বাড়ি ফিরে যাবে আর কাবুলে ফের হারুন আর রশিদের রাজত্ব কায়েম হবে। সন্ধ্যার দিকে আব্দুর রহমান বুলেটিন ছেড়ে গেল, বাচ্চা ফিরতে নারাজ। বলছে, যে তাজ 5 জন আমাকে পরিয়েছেন সে তাজ আমার শিরোধার্য। বুঝলুম মীর আসলাম ঠিকই বলেছেন। রাজা হওয়ার অর্থ সিংহের পিঠে সওয়ার হওয়া, একবার চড়লে আর নামবার উপায় নেই। সে রাত্রে বাড়িতে ডাকু হানা দিল। আব্দুর রহমান তার রাইফেল ব্যবহার করতে পেরে যত না গুলি ছুড়ল তার চেয়ে আনন্দে লাফালো বেশি। ফিসকে ডাকাতি হবে। আব্দুর রহমানের রণনাদ শুনে পালালো। আব্দুর রহমান তার বুলেটিনের মাল মশলা সংগ্রহ করে দেউড়িতে দাঁড়িয়ে। রাস্তা দিয়ে যে যায় তাকেই ডেকে পই পই করে নানা রকম প্রশ্ন জিজ্ঞেস করে। আমানুল্লাহ চলে যাওয়ায় তার শেষ ভয়ডর কেটে গিয়েছে। তবে এখন বাচ্চায়ে সকাও না বলে সম্মান ভরে হবিবুল্লাহ খান বলে। দুপুরবেলার বুলেটিনের খবর, ইনায়েতুল্লাহ খান আর্ক দুর্গের ভিতরে বসে আমানুল্লাহর কাছ থেকে সাহায্যের প্রতীক্ষা করছেন। বাচ্চা তাকে আত্মসমর্পণ করতে আদেশ দিয়েছেন, না হলে সে কাবুল শহরের কাউকে জ্যান্ত রাখবে না, ঘর বাড়ি পুড়িয়ে দেবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছেন, কাবুলবাসীদের প্রচুর রাইফেল আর অপর্যাপ্ত বুলেট আছে, তাই দিয়ে তারা যদি আত্মরক্ষা করতে না পারে তবে এসব ভেড়ার পালের মরাই ভালো। মৌলানা বললেন, বাচ্চা এখন আর কাবুলের মহল্লা সর্দারদের কেয়ার করে না। তারপর আব্দুর রহমানকে পার্লামেন্টারি কায়দায় সাপ্লিমেন্টারি শুধালেন, আর কে কি পরিমাণ খাদ্যদ্রব্য আছে, সৈন্যরা টিকতে পারবে কতদিন?
আব্দুর রহমান কাঁচা ডিপ্লোমেট, নোটিশের হুমকি দিল না, বলল অন্তত 6 মাস। তৃতীয় দিনের বুলেটিন। বাচ্চা বলেছে, ইনায়েতুল্লাহ যদি আত্মসমর্পণ না করেন তবে যেসব আমির ওমরা সিপাই সান্ত্রী তার সঙ্গে আর কে আশ্রয় নিয়েছেন তাদের স্ত্রী পুত্র পরিবারের সে খুন করবে। ইনায়েতুল্লাহ উত্তর দিয়েছে, কুছ পরোয়া নেহি। ফালতু প্রশ্ন। বাচ্চা, দুর্গ আক্রমণ করছে না কেন? অবজ্ঞাসূচক উত্তর, রাইফেলের গুলি দিয়ে পাথরের দেয়াল ভাঙা যায় না। সে সন্ধ্যায় ব্রিটিশ লিগেশনের এক কেরানি প্রাণের ভয়ে আমার বাড়িতে আশ্রয় নিলেন। শহরে এসেছিলেন কি কাজে? বাচ্চার ফৌজ দলে দলে শহরে ঢুকছিল বলে লিগেশনে ফিরে যেতে পারেননি। রাত্রে তার মুখে শুনলুম যে দুর্গের ভিতরে বন্ধ আমির ওমরাদের স্ত্রীপুত্র পরিবার দুর্গের বাইরে। ইনায়েতুল্লাহর পরিবার দুর্গের ভেতরে। আমিরগণ ও বাদশাহের স্বার্থ এখন আর সম্পূর্ণ এক নয়। আমিরগণ তাদের পরিবার বাঁচাবার জন্য আত্মসমর্পণ করতে চান। ইনায়েতুল্লাহ নাকি নিরাশ হয়ে বলেছেন, যেসব আমির ওমরাদের অনুরোধে তিনি অনিচ্ছায় রাজা হয়েছিলেন তাদের ইচ্ছার বিরুদ্ধে এখন তিনি আর দুর্গ রক্ষা করতে রাজি নন। আব্দুর রহমান সভাস্থলে উপস্থিত ছিলেন। বলল, আমি শুনেছি সেপাইরা দুর্গ রক্ষা করতে রাজি, যদিও তাদের পরিবার দুর্গের বাইরে। তারা বলেছে, বউ বাচ্চার জান আমানত দিয়ে তো আর ফৌজে ঢুকিনি। ভয় পেয়েছেন অফিসার আর আমির ওমরাদের দল। কেরানি বললেন, আমিও শুনেছি, কিন্তু কোনটা খাঁটি কোনটা ঝুটা বুঝবার উপায় নেই। মোদ্দা কথা, ইনায়েতুল্লাহ সিংহাসন ত্যাগ করতে তৈরি, তবে তার শর্ত কোনো তৃতীয় পক্ষ যেন তাকে আর তার পরিবারকে নিরাপদে আফগানিস্তানের বাইরে নিয়ে যাবার জিম্মাদারি নেন। স্যার ফ্রান্সিস রাজি হয়েছেন। আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলুম, স্যার ফ্রান্সিসের কাছে প্রস্তাবটা পারল কে? বলা শক্ত। শোরবাজার, ইনায়েতুল্লাহ, বাচ্চা, থুড়ি হবিবুল্লাহ খান, 3 জনের একজন, অথবা সকলে মিলে। এখন সেই কথাবার্তা চলছে। সে রাত্রে অনেকক্ষণ অবধি মাওলানা আর কেরানি সাহেবেতে আফগান রাজনীতি নিয়ে আলোচনা তর্ক বিতর্ক হলো। সকালবেলা আব্দুর রহমান হাতে সেকা রুটি, নুন আর বিনা দুধ চিনিতে চা দিয়ে গেল। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু ভদ্রলোক কিছুই স্পর্শ করতে পারলেন না। প্রবাদ আছে, কাজীর বাড়ির বাদীও 3 কলম লিখতে পারে। বুঝতে পারলুম ব্রিটিশ রাজদূতাবাসের কেরানিও রাজভোগ খায়, এই দুর্ভিক্ষেও। দুপুরের দিকে কেরানি সাহেবের সঙ্গে শহরে বেরুলুম। বাচ্চার সেবায়ে সমস্ত শহর ভরে গিয়েছে। আর্কের পাশের বড় রাস্তায় তার কাছ থেকে বিদায় নিচ্ছি। তিনি লিগেশনে যাবেন, আমি বাড়ি ফিরব। এমন সময় বলা নেই কওয়া নেই, একসঙ্গে শখানেক রাইফেল আমাদের চারপাশে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখি রাস্তায় লোকজন বাহ্যজ্ঞান শূন্য হয়ে যে যেদিকে পারে সেদিকে ছুটছে। আশ্রয়ের সন্ধানে নিশ্চয়ই, কিন্তু কে কোন দিকে যাচ্ছে তার প্রতি লক্ষ্য না করে। চতুর্দিকে বাচ্চার ডাকাত, তাই সবাই ছুটছে দিশেহারা হয়ে। বাচ্চার প্রথম আক্রমণের দিনে শহরে যা দেখেছিলুম তার সঙ্গে এর তুলনা হয় না। সেদিনকার কাবুলি ভয় পেয়েছিল যেন বাঘের ডাক শুনে। এবারকার ত্রাস হঠাৎ বাঘের থাবার সামনে পড়ে যাবার। কেরানি সাহেব পেশোয়ারের পাঠান, সাহসী বলে খ্যাতি আছে। তিনি পর্যন্ত আমাকে টেনে নিয়ে ছুটে চলেছেন। মুশকিল আসানি জানেন কোন দিক দিয়ে। পাশ দিয়ে গা ঘেঁষে একটা ঘোড়া চলে গেল। নয়নজুলিতে পড়তে পড়তে তাকিয়ে দেখি ঘোড়সওয়ারের পা জিনের পাদানে বেঁধে গিয়ে মাথা নিচের দিকে ঝুলছে, আর ঘোড়ার প্রতি গ্যালোপের সঙ্গে সঙ্গে মাথা রাস্তার সানে ঠক্কর খাচ্ছে। ততক্ষণে রাস্তার সুরিয়ালিস্টিক ছবিটার এলোপাতাড়ি দাগ আমার মনে কেমন যেন একটা আবছা অর্থ এনে দিয়েছে। কেরানি সাহেবের হাত থেকে হ্যাঁচকা টান দিয়ে নিজেকে খালাস করে দাঁড়িয়ে গেলুম। ছবিটার যে জিনিস আমার অবচেতন মনে ততক্ষণে লক্ষ্য করে একটা অর্থ খাড়া করেছে, সে হচ্ছে যে ডাকুরা কাউকে মারার মতলবে কোন কতলে আম বা পাইকারি কচু কাটার তালে নয়। তারা গুলি ছুড়ছে আকাশের দিকে।
কেরানি সাহেবের দৃষ্টিও সেদিকে আকর্ষণ করলুম। ততক্ষণে রাস্তার উপর দাঁড়িয়ে শুধু বাচ্চার ডাকাত দল, কেরানি সাহেব আর আমি। বাদবাকি নয়নজুলিতে দোকানের বারান্দায়, না হয় কাবুল নদীর শক্ত বরফের উপর উঁচু পাড়ির গা ঘেঁষে। 3-4 মিনিট ধরে গুলি চলল। আমরা কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইলুম। তারপর আবার সবাই এক একজন করে আশ্রয়স্থল থেকে বেরিয়ে এলো। ডাকাতের দল ততক্ষণে হা হা করে হাসতে আরম্ভ করছে। তাদের সাদিয়ানা শুনে কাবুলের লোক একরকম ভয় পেয়ে গেল। কিসের সাদিয়ানা? জানো না খবর? ইনাতুল্লাহ তখ্ত ছেড়ে দিয়ে হাওয়াই জাহাজে করে হিন্দুস্তান চলে গিয়েছেন। বাদশাহ হবিবুল্লাহ খান হুকুম দিয়েছেন রাইফেল চালিয়ে সাদিয়ানা বা বিজয়োল্লাস প্রকাশ করার জন্য। জিন্দাবাদ বাদশাহ গাজী হবিবুল্লাহ খান। বর্বর দেশের নতুন দলপতি উদুখলে বসলে নরবলি করার প্রথা আছে। আফগানিস্তানে এরকম প্রথা থাকার কথা নয়, তবু অনিচ্ছায় গোটা 5 নরবলি হয়ে গেল। সাদিয়ানার হাজার হাজার বুলেট আকাশ থেকে নামার সময় যাদের মাথায় পড়ল, তাদের কেউ কেউ মরল। পুরো মীর আসলামী পাগড়ি মাথায় পেঁচানো ছিল না বলে। পাগড়ি নিয়ে হেলাফেলা করতে নেই। গরিব আফগানের মামুলি পাগড়ি নিয়ে টানা হেঁচড়া করতে গিয়ে আমানুল্লাহর রাজমুকুট খসে পড়ল। এতক্ষণ আপনারা শুনলেন দেশে বিদেশের 53তম পর্ব। কে কোথা থেকে শুনছেন এবং পর্বগুলো কেমন লাগছে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আগের 22টি পর্বের অডিও বুক লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।